বাঙালি মুসলমান হাজার বছর ধরে চারটে জিনিস চাইছে, একসাথে চাইছে। প্রথম, জমির অধিকার। দ্বিতীয়, কেন্দ্রের বিরুদ্ধে প্রান্তের অধিকার। তৃতীয়, বাংলার ভূখণ্ডের নিজস্ব রাজনীতি। চতুর্থ, নাগরিক মর্যাদা। বাঙালি মুসলমান, এই মাটির মানুষ, এই তিনটাই পূর্ণ। এই চার পাঁচটা বড় মুহূর্ত আসছে বাঙালি মুসলমানের জীবনে, দুর্ভাগ্যজনকভাবে একবারে আসেনি। এক নম্বর মুহূর্ত কখন আসছে? সেইটা ছিল বঙ্গীয় সুলতানি আমল। শামসুদ্দিন ইলিয়াস শাহ, 1352 সাল। প্রথম দিন বাংলা দিল্লির প্রদেশ না, নিজেই রাষ্ট্র। প্রথম দিন বাঙালি জানলো আমাদের শাসন করতে দিল্লি লাগে না, আমরাই পারি। এই স্মৃতি 2024-এ ফিরল, যখন আমরা বললাম ভারত আমাদের নিয়তি ঠিক করবে না, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এই স্লোগানের গভীর তাৎপর্য বুঝতে না পেরা আবার অনেকে স্লোগান দেয় পিন্ডি না ঢাকা, ওয়াশিংটন না ঢাকা। যাই হোক, সেই 670 বছরের আগের উৎসে ফেরা ছাড়াও আর এক উৎসে আমরা ফিরছি। ঈসা খাঁ এবং ভাটির রাজত্ব। 16 শতকে মোগল সাম্রাজ্য বাংলা জয় করতে চাইতেছে, দিল্লির শাসন প্রতিষ্ঠা হবে। ঈসা খাঁ আর 12 ভূঁইয়া রুখা দাঁড়াইলেন। মোগল বিরোধী যুদ্ধ, কিন্তু এটা শুধু যুদ্ধ ছিল না, এটা ছিল নদীর ফেডারেলিজম। ভাটির ভূগোল, নদী আর জলাভূমির দেশ, কোনো একক রাজা সব নিয়ন্ত্রণ করতে পারে না। ছোট ছোট শক্তিকেন্দ্র, স্থানীয় জোট, 12 জন ভূঁইয়া, তারাই বাংলা শাসন করে। ঈসা খাঁর সাথে দাঁড়াইছিলেন রাজা কংসনারায়ণ ভৌমিক, 12 ভূঁইয়ার এক ভূঁইয়া। হিন্দু মুসলমান দাঁড়াইলেন পাশাপাশি, মুসলমান ভূঁইয়ার পাশে দিল্লির বিরুদ্ধে। ধর্ম না, এই মাটি ছিল তাদের ঐক্যের ভিত্তি। ঠিক যেভাবে 2024-এ মীর মুগ্ধের পাশে দাঁড়াইছিল হৃদয় তারুয়া। 400 বছর পরে একই ব্যাকরণ, সেই একই ফেডারেলিজমের কল্পনা ছিল 1940-এ আবার শেরে বাংলা ফজলুল হকের লাহোর প্রস্তাবে। তিনি ভারতের সংখ্যালঘুদের একাধিক রিপাবলিক চাইছিলেন। সেই ধারণায় 1966-তে 6 দফায় ফিরছিল। জিন্না ইন্ডিয়ার কাছে যা যা চাইছিলেন, আমরা 6 দফায় পাকিস্তানের কাছে তাই চাইছি। বিষয়টা ব্যাখ্যা করি, আরো গভীরে গিয়া মজা লাগবে। দেখেন একটা আশ্চর্য মিল। জিন্না 1940-এর লাহোর প্রস্তাবে ভারতের কাছে কি চাইছিলেন? মুসলমানদের জন্য আলাদা অটোনোমাস ইউনিট, নিজস্ব আইনসভা, নিজস্ব শিক্ষা ব্যবস্থা, নিজস্ব অর্থনৈতিক নিয়ন্ত্রণ, কেন্দ্রের হাতে শুধু প্রতিরক্ষা আর পররাষ্ট্র, বাকি সব প্রদেশের। মুসলমানরা ভারতের সংখ্যালঘু, তাই তাদের সুরক্ষা দরকার কেন্দ্রের হিন্দু সংখ্যাগরিষ্ঠ থেকে, তাই না? মুজিব 1966-তে 6 দফায় পাকিস্তানের কাছে কি চাইলেন? বাঙালিদের জন্য ফেডারেল অটোনমি, নিজস্ব আইনসভা, নিজস্ব মুদ্রা, নিজস্ব রাজস্ব, নিজস্ব মিলিশিয়া, কেন্দ্রের হাতে শুধু প্রতিরক্ষার পররাষ্ট্র, বাকি সব প্রদেশের। বাঙালিরা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ, কিন্তু পশ্চিম পাকিস্তানি এলিটের নির্যাতনে সংখ্যালঘুর মতো বঞ্চিত, তাই তাদের সুরক্ষা দরকার কেন্দ্রে পাঞ্জাবি উর্দু আধিপত্য থেকে। দেখলেন তো, একই দাবি, একই যুক্তি, একই কৌশল। জিন্না ভারতের কাছে যা চাইছেন, মুজিব পাকিস্তানের কাছে ঠিক একই জিনিসটা চাইতেছেন। 6 দফা লাহোর প্রস্তাবে বাংলা অনুবাদ, আর কিছু না। জিন্না ভারত ছাড়তে চান নাই, ভারতের ভিতরে অটোনমি চাইছেন, কংগ্রেস দিল না, তিনি বাধ্য হয়ে আলাদা রাষ্ট্র করলেন। মুজিব পাকিস্তান ছাড়তে চান নাই, পাকিস্তানের ভিতরে অটোনমি চাইছেন, ভুট্টো ইয়া দিল না, তিনি বাধ্য হয়ে আলাদা রাষ্ট্র করলেন। পাকিস্তান বাধ্য হয়ে, বাংলাদেশও বাধ্য হয়ে। দুটাই কারেকশন, দুটাই প্ল্যান বি। জিন্নার প্ল্যান এ ছিল ভারতের ভিতরে মুসলমানের অটোনমি, ব্যর্থ হয়েছে। তারপরে প্ল্যান বি হয়েছে পাকিস্তান। মুজিবের প্ল্যান এ ছিল পাকিস্তানের ভিতরে বাংলার অটোনমি, ব্যর্থ হয়েছে। প্ল্যান বি বাংলাদেশ। দুই ফাউন্ডার, একই প্লেবুক। আর এই জন্যেই দুই রাষ্ট্র শেষমেশ একই রকম হয়ে গেল। কারণ যেই রাষ্ট্রের প্ল্যান এ ছিল অন্য রাষ্ট্রের ভিতরে থাকা, সেই রাষ্ট্র প্ল্যান বি হিসেবে দাঁড়াইলেও কখনো নিজস্ব ডেস্টিনি তৈরি করতে পারে না। সে শুধু আগের কাঠামোর কপি বানায়। পাকিস্তান ব্রিটিশ ভারতের কাঠামোর কপি, শুধু মুসলমান পরিচয়ের পোশাকে। বাংলাদেশ পাকিস্তানের কাঠামোর কপি, শুধু বাঙালি পরিচয়ের পোশাকে। দুটেই অন্যের ছায়া, নিজস্ব ভিত্তি নাই। এই জন্যে 2024 ভিন্ন। 2024 কারো ভিতরে অটোনমি চাইতেছে না। 2024 কারো প্ল্যান বি না। 2024 প্ল্যান এ, 800 বছরের পূর্ববঙ্গীয় ডেস্টিনির সরাসরি আর্টিকুলেশন। প্রথমবার। এইবার আসেন আগের আলাপে ফিরে যায়। 3 নম্বর মুহূর্ত কোনটা ছিল? ফারাজি আন্দোলন। হাজী শরীয়তুল্লাহ, তারপর তার ছেলে দুদু মিয়া। পাঠ্য বই বলে যে ধর্মীয় সংস্কার আন্দোলন, নামাজ ঠিকঠাক পড়ো, এইটুকুই। পাঠ্য বই মিথ্যা বলে। ফারাজি ধর্মের ভাষা নিয়ে রাজপথে নামছে, জমিদার নীলকর ঔপনিবেশিক অন্যায়ের বিরুদ্ধে। ধর্ম মসজিদে আবদ্ধ থাকলো না, ধর্ম জমির রাজনীতিতে ঢুকলো। দুদু মিয়ার সংগঠন, প্রতি 10টা পরিবারের একটা প্রধান, নিজেদের আদালত, নিজেদের বিচার। জমিদার আক্রমণ করলে কৃষক একসাথে দাঁড়ায়। এটা শুধু আন্দোলন না, এটা সমান্তরাল সমাজ, ধর্মের ভিত্তিতে তৈরি, লক্ষ্য জমির ইনসাফ। এখানে নতুন জিনিস জন্মাইল, জনগণের রাজনৈতিক ধর্ম। জনগণের এই রাজনৈতিক ধর্মকেই বাঙ্গো এস্টাবলিশমেন্ট ভয় পায়, ইন্ডিয়া ভয় পায়। আপনি ধর্মকে অন্দরমহলে ঢুকাই দিতে চাইলেও পারবেন না,
কারণ তার কালেকটিভ মেমোরি বিদ্রোহ করবে, তার কালেকটিভ মেমোরিতে আছে তো। ইতিহাস চাপা পড়লো 1971-এ হাসিনা বাপের আমলে, হাসিনা আমলে দুই বাপ বেটেই বললো ধর্ম মসজিদে থাকবে, এটাই সেকুলারিজম। জাতীয় মসজিদে জুম্মার সময় যুদ্ধবেশে পুলিশ পাহারা দিত, আলাক্সা মসজিদের মতো। বাইতুল মোকাররমের ভিতরে ঢুকে গুলি করছিল মুসল্লিদের পিটাইছিল। কিন্তু 170 বছর পরে 2024-এ এই ইতিহাস ফিরল, যখন তরুণরা রাজপথে যায় নামাজ বিছাইল, যখন বিজয়ের মুহূর্তে সেজদা দিল, দুদুমিয়ার বংশধররা আবার জাগলো। আবু সাইদ এই বংশধর, তিনি যেই সিলসিলায় দাঁড়াইছিলেন সেটাই ফারাইজের সিলসিলা। এরপরের মুহূর্ত কোনটা? 1905 বঙ্গভঙ্গ। কলকাতার ভদ্রলোকরা বঙ্গভঙ্গের বিরুদ্ধে দাঁড়াইল, জাতীয় অপমান বলল। রবীন্দ্রনাথ গান লিখলেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এত ভালোবাসা, কিন্তু উনি পূর্ববঙ্গে এসে থাকলেন না। এত ভালোবাসলেও অখণ্ড বাংলার পক্ষে দাঁড়াইলেন না। কারণ আছে, বড় প্রেম তো শরৎচন্দ্র বলছেন না, বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলিয়া দেয়। কিন্তু পূর্ববঙ্গের মুসলমান কৃষকের কাছে এটা ছিল প্রথম প্রশাসনিক মুক্তি। প্রথম দিন সে বুঝলো আমরা কলকাতার পরিচয়ের অংশ না, আমরা আলাদা। 6 বছর পরে এটা বাতিল হবে, কিন্তু স্মৃতি থেকে গেল। এরপরে পঞ্চম মুহূর্ত হইল পাকিস্তানের বিশ্বাসঘাতকতা। আমরা লাহোর প্রস্তাবে চাইছিলাম একাধিক রিপাবলিক। জিন্নাহ আর মুসলিম লীগ যে পাকিস্তান বানাইলো সেটা একক কেন্দ্রীভূত করাচি নিয়ন্ত্রিত। লাহোর প্রস্তাবের সাথে বিশ্বাসঘাতকতা। পাকিস্তানের কল্পনার মধ্যে দিয়ে যে বিকল্প পথের সন্ধান করছিল আমাদের পূর্বপুরুষেরা, সেটা ফেল করলো। কেমনে? সোহরাওয়ার্দীকে ছুঁড়ে ফেললো। পাকিস্তানকে কে আনছিল? জিন্নাহ ছিলেন আইনজীবী, বোম্বের বাসিন্দা, বাংলা চিনতেন না। বাংলা পাকিস্তান আনছিল মূলত একজনই, হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তিনি ব্রিটিশ বাংলার শেষ মুখ্যমন্ত্রী। 1946-এ ফাইনাল নির্বাচনে, যেই নির্বাচন ছিল পাকিস্তানের ম্যান্ডেটের নির্বাচন, তিনি বাংলায় মুসলিম লীগের ভূমিধ্বস বিজয় অর্গানাইজ করছিলেন। পাকিস্তানের ধারণা বাংলার মাটিতে প্রতিষ্ঠা তার অক্লান্ত পরিশ্রমের ফসল। এবার দেখেন পাকিস্তান তাকে কি দিল। 1947-এর অগাস্ট কেন্দ্রের ক্যাবিনেট গঠিত হইল, সোহরাওয়ার্দী জায়গা পেল না। বাংলা থেকে ক্যাবিনেটে ঢুকলো ফজলুর রহমান নামে অখ্যাত ব্যক্তি, শিক্ষামন্ত্রী, যার ছেলে, মনে রাখেন নামটা, সালমান এফ রহমান। 77 বছর পর হাসিনা ফ্যাসিবাদের অর্থনৈতিক স্থপতি। এই এক জেনারেশনাল কন্টিনিউটি। পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী নির্বাচন সোহরাওয়ার্দী হারলেন কেন? কারণ তার সাপোর্ট বেস ছিল পশ্চিমবাংলায় মুসলিম এমপিদের মধ্যে। স্যার সিরিল র্যাডক্লিফের কলমে সেই এমপিরা ভারতে চলে গেছেন। জিতলেন খাজা নাজিমুদ্দিন, এক অপদার্থ লোক, সাথে নাই পাশে নাই কিসিমের। হ্যাঁ, যাই হোক, এইটা দুর্ঘটনা না, এটা নকশা। 1948-এ পাকিস্তানের বয়স 1 বছর। সোহরাওয়ার্দীকে মুসলিম লীগ থেকে বহিষ্কার করা হইল, গণপরিষদ থেকে বহিষ্কার করা হইল। যিনি পাকিস্তান আনছিলেন তিনি পাকিস্তানে অবাঞ্ছিত হয়ে গেলেন। পাকিস্তানের জন্মের প্রথম বছরে যে বাঙালি তাকে আনছিল তাকে ছুঁড়ে ফেলে দিছে। এটা ভুল সিদ্ধান্ত না, এটা পাকিস্তানের ডিএনএ ছিল। আর এই ছুঁড়ে ফেলা সোহরাওয়ার্দী কি করলেন? নতুন দল গঠন করলেন, আওয়ামী মুসলিম লীগ। মৌলানা ভাসানী সভাপতি। পাকিস্তানের বছর 2 বছর। বাংলার অর্গানাইজার পাকিস্তানের এগেনস্টে নতুন দল বানাইতেছেন। এই রিজেক্ট হওয়া সোহরাওয়ার্দীর হাত থেকেই ভাষা আন্দোলন, যুক্ত ফ্রন্ট, 6 দফা, মুক্তিযুদ্ধ সব শুরু। আইয়ুব খানের আত্মজীবনী ফ্রেন্ডস নট মাস্টার্সে 25 পৃষ্ঠায় সোহরাওয়ার্দী নিজে স্বীকার করছে পূর্ব পাকিস্তানের যত আন্দোলন সব তিনি কলকাঠি নাড়াইছেন 1947-এর ক্ষোভ থেকে। মানে 1971 শুরু হয়েছে 1947-এ। এই কথা সোহরাওয়ার্দী নিজেই লিখে গেছে। পাকিস্তান যেদিন বাংলার অর্গানাইজারকে সোহরাওয়ার্দীকে ছুঁড়ে ফেলছে সেই দিনই পাকিস্তান হারছে। বাকিটা 24 বছরের সময়ের ব্যাপার মাত্র। আর শুধু সোহরাওয়ার্দী না, পাকিস্তান শুধু মুসলমানের রাষ্ট্র হবে এই কথা কিন্তু ছিল না। পাকিস্তান হবে ভারতের সংখ্যালঘুদের রাষ্ট্র। যেই সব সংখ্যালঘু ভারতে নিরাপদ না তাদের ঘর। মুসলমান আর সংখ্যালঘু এক জিনিস না, কিন্তু আরও সংখ্যালঘু আছে। দলিত হিন্দু, বর্ণ হিন্দু সমাজে যাদের অস্পৃশ্য বানাইছে, কুয়ার পানি ছুঁইতে দেয় না, মন্দিরে ঢুকতে দেয় না, মানুষ হিসেবে গণনাই করে না। দলিতদের নেতা ছিলেন যোগেন মণ্ডল। তিনি ভাবলেন ভারতে থাকলে ব্রাহ্মণদের পায়ের নিচে আমরা থাকবো। কংগ্রেস ব্রাহ্মণদের দল। পাকিস্তানে গেলে অন্তত মুসলমানদের সাথে আমরা সমান। মুসলমান আর দলিত একসাথে, দুইটাই সংখ্যালঘু, দুইটাই বর্ণ হিন্দুর হাতে নির্যাতিত। তিনি পাকিস্তান আন্দোলন করলেন। দেখা দেখি লক্ষ লক্ষ দলিত হিন্দু পাকিস্তান আন্দোলনের সমর্থন দিলেন। পাকিস্তান হইল। যোগেন মণ্ডল পাকিস্তানের প্রথম আইনমন্ত্রী হইলেন। তারপর কি হইল? কয়েক বছরের মধ্যে দলিতদের উপরে নির্যাতন শুরু, জমি দখল, মন্দির ভাঙা, মেয়েদের তুলে নেওয়া। হিন্দু তা সে দলিত হোক, ব্রাহ্মণ হোক, হিন্দুই। পাকিস্তানে সে অপাঙ্ক্তেয়। যোগেন মণ্ডল মন্ত্রী থেকে দেখতেছেন, কিছুই করতে পারতেছেন না। যার সমর্থনে আসছেন তাদেরকেই বাঁচাইতে পারতেছেন না। 1950 সাল তিনি পদত্যাগপত্র লিখে রাতের অন্ধকারে ভারত পালাইলেন। পদত্যাগপত্রে লিখলেন, জিন্নাহকে বিশ্বাস করছিলাম, ভুল করছিলাম। দলিতদের পাকিস্তানে নিয়ে আসার জন্য আমি দায়ী। এই দায় আমি বহন করব। যে দলিত হিন্দুরা যোগেন মণ্ডলের কথায় পাকিস্তান চাইছিলেন, তারা কোন মুখে তাকে দেখবেন? পাকিস্তান তাদেরও বিশ্বাসঘাতকতা করছে। দুইটা ঘটনা পাশাপাশি দেখেন। সোহরাওয়ার্দী বাঙালি মুসলমান, পাকিস্তান আনছেন 1948-এ ছুঁড়ে ফেলে। যোগেন মণ্ডল দলিত হিন্দু, পাকিস্তান আনছেন 1950-এ পালাইতে বাধ্য। পাকিস্তান জন্মের 3 বছরের মধ্যে তার 2 ফাউন্ডারকে ছুঁড়ে ফেলছে। এটা দুর্ঘটনা না। পাকিস্তান বাঙালিদের কণ্ঠস্বর গ্রহণ করার জন্য ডিজাইন করা ছিল না। দলিতদের কণ্ঠস্বর গ্রহণ করার জন্য ডিজাইন করা ছিল না। পাকিস্তান ছিল পাঞ্জাবি উর্দুভাষী আশরাফ এলিটের জন্য একটা যন্ত্র। বাকি সবাই বাঙালি হোক, দলিত হোক, সিন্ধি হোক, বেলুচ হোক, সবাই আজাইরা, সবাই ঝামেলা। চাইছিলাম এক জিনিস, পাইলাম আর এক জিনিস। দেখালো মুরগি, খাওয়াইলো ডাল।
এই ভুলের সংশোধনী ৭১, কিন্তু সেটা হয়ে উঠলো আর এক বিশ্বাসঘাতকতা। ১৯৭১ বাস্তব ঘটনা। স্বাধীন বাংলাদেশে জন্ম হয়েছে, কিন্তু নর্মাল ডেলিভারি না, সিজার করা লাগিছে। ডাক্তার ছিল ইন্ডিয়া। দেশের মানুষ রক্ত দিছে, এই রক্ত মিথ্যা না, কিন্তু একটা পার্থক্য করতে হবে। মুক্তিযুদ্ধের মুহূর্ত আর মুক্তিযুদ্ধের রাষ্ট্র দুইটা এক জিনিস না। মুক্তিযুদ্ধের মুহূর্তটা পবিত্র, কিন্তু যুদ্ধ শেষে যে রাষ্ট্র দাঁড়াইলো সেইটা মুহূর্তের প্রতিশ্রুতি রাখে নাই। কারণ ৭১ নিয়ে আমাদের আগে থেকে কোনো কল্পনা ছিল না, কোনো রাষ্ট্র কল্পনা ছিল না, কোনো দার্শনিক ভিত্তি ছিল না, কোনো ৮০০ বছরের সিলসিলা ছিল না। ৭১ আমাদের লক্ষ্যও ছিল না। ৭১ ছিল বাধ্যতামূলক প্রস্থান, ৪৭-এর প্রতারণার বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবাদ। ৭১ ছিল ৪৭-এর কারেকশন, নতুন কিছু না, আগের ভুলের সংশোধন। আর কারেকশন কখনো ফাউন্ডিং হইতে পারে না, কিন্তু আমাদের প্রয়োজন ছিল নতুন প্রশ্ন, নতুন কাঠামো। ৮০০ বছরের পূর্ববঙ্গীয় ডেস্টিনির পূর্ণ আর্টিকুলেশন, সেইটা ১৯৭১ হয় নাই। এই জন্যই পাকিস্তান যেই কেন্দ্রবাদী কাঠামো রেখে গেল, বাংলাদেশে সেটা ভাঙলো না। ভাঙার দরকারই ছিল না, কারণ লক্ষ্যই তো ছিল ওই কাঠামোর মধ্যেই জায়গা পাওয়া। যখন বের হইতে বাধ্য হইলাম, তখন কাঠামোটা সাথে নিয়েই বের হইলাম। শুধু রাজধানী বদলাইলাম, করাচির জায়গায় ঢাকা, জিন্নার জায়গায় মুজিব, মুসলিম লীগের জায়গায় আওয়ামী লীগ। কাঠামো এক, চুরি যাওয়া থিওলজি এক, কেন্দ্রবাদ এক। বাংলাদেশের ডাক্তার ছিল ইন্ডিয়া, আমাদের জন্ম প্রক্রিয়ায় ভারতের হাতে। ৫৫ বছর ধরে সেই নারী আমরা কাটতে পারি নাই। ইন্দিরা গান্ধী থেকে মনমোহন সিং, মোদি থেকে দোভাল, দিল্লির ছায়া বাংলাদেশের উপরে থেকে গেছে। কারণ ৭১ আমাদের ডেস্টিনি ছিল না, কারেকশন ছিল। আর কারেকশনের রাষ্ট্র কারেক্টিং এজেন্টের কাছে চিরকালের ঋণী। ১৯৭২-এর সংবিধান কে লিখলো? আওয়ামী লীগ একা। কোনো বিস্তৃত গণপরিষদ প্রক্রিয়া নাই, দল লিখলো, দল পাশ করাইলো, দল মালিক হইল। বাকশাল ১৯৭৫-এর জানুয়ারি, একদলীয় ব্যবস্থা। এটা দুর্ঘটনা না, ১৯৭২-এর সংবিধানের যৌক্তিক পরিণতি। কারণ যেই রাষ্ট্রে কোনো নিজস্ব ডেস্টিনি নাই, সেই রাষ্ট্র তো শেষ দলেরই দখলে যাবে। আপনি সে একই কৃষক, এইবার হাসিনার আমল, আপনি যুদ্ধ করছেন, ছেলে শহীদ হয়েছে, মেয়ে নির্যাতিত। এইবার নতুন রাষ্ট্র আপনাকে কি বললো? বললো তুমি বাঙালি, ভালো কথা, কিন্তু তুমি এই নামাজ রোজা এত বেশি করো। এটা তো পাকিস্তানি ব্যাপার, এটা তো মুসলমানি ব্যাপার। তুমি তো প্রগতিশীল হতে পারবে না। তোমার দাড়ি টুপি কেন? তুমি মৌলবাদী। তোমার মাদ্রাসা কেন? তোমার ছেলেকে স্কুলে পাঠাও, রবীন্দ্রসঙ্গীত শেখাও, পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় আসো, ঈদ ঘরে রাজপথে নামাজ পড়লে তুমি জঙ্গি। বললো তোমার ফাড়াই যে ইতিহাস, তোমার তিতুমিলের লড়াই ভুলে যাও, আমাদের ইতিহাস ৫২ থেকে শুরু। বললো তোমার সংস্কৃতি মানে রবীন্দ্রনাথ, ছায়ানট। পাকিস্তান যে অংশ ছাঁটাই করতে চাইছিল, বাংলাদেশ ঠিক তার উল্টা অংশ ছাঁটাই করতে চাইল। পাকিস্তান বাঙালি অংশ বললো অতিরিক্ত, বাংলাদেশ মুসলমান অংশ বললো অতিরিক্ত। আমরা পাকিস্তানে ছিলাম অতিরিক্ত বাঙালি, বাংলাদেশে হয়ে গেলাম অতিরিক্ত মুসলমান। আমাদের বাঙালি অংশ বাড়তি না, আমাদের মুসলমান অংশ বাড়তি না, দুইটা একই লড়াই, শুধু দুই দিকে, দুইটাই অর্ধেক রাষ্ট্র, দুইটাই ফেল্ড এক্সপেরিমেন্ট। পাকিস্তানের ২৪ বছর, বাংলাদেশের ৫৩ বছর, মোট ৭৭ বছর। এই ৭৭ বছর আমরা একদিনও পূর্ণ ছিলাম না। ২০২৪-এ সে বদ্ধ দরজা ভাঙলো। ২০২৪-এ যা ফিরে আসছে, সেটা ছিল অভিনব একটা ব্যাপার।